আশা করি তোমরা ভালো আছো। তোমাদের আবার আমার চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি মাধ্যমিক শর্ট কোশ্চেন সাজেশন পার্ট 3। আমরা এর আগে পার্ট 1 এবং পার্ট 2 এই দুটি পর্বে বেশ কিছু অঙ্কের সমাধান করে ফেলেছি। প্রায় 20টা মতো অঙ্ক আমরা করে ফেলেছি। ঠিক আছে, আজকে আমরা 21 নম্বর থেকে শুরু করব। আজকে দেখবে আজকে যে অঙ্কগুলো করব সেগুলো সবই সংক্ষিপ্ত প্রশ্ন, সুতরাং প্রত্যেকটি প্রশ্নের মান হবে 2। ঠিক আছে, এক্ষেত্রে তোমাদের রাফটা অবশ্যই করতে হবে এবং অঙ্কটা একটু বড় হবে। তাহলে শুরু করছি। তাহলে দেখো, প্রথমে আছে 21 নম্বর অঙ্ক। কি বলেছে? কি শর্তে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজই শূন্য হবে। দেখো, এক্ষেত্রে দুটো বীজ শূন্য হওয়ার শর্তটা কি হবে? যদি a ইকুয়াল টু আমার 0 হয় তাহলে কি হবে? এটি দ্বিঘাত সমীকরণই থাকবে না। এখন b যদি 0 হয় তাহলে কি হবে? b যদি 0 হয় তাহলে এই পুরো পার্টটাই 0 হয়ে যাবে। তাহলে কি থাকবে? ax স্কোয়ার আর এখানে থাকবে c। কিন্তু দেখো, এখানে c থাকার দরুন x স্কোয়ারের মানটা কি হবে? c বাই a। তাই এক্ষেত্রে কি তাহলে x এর মানটা শূন্য পাবো কি? এখানে x এর মানটা শূন্য পাবো না। তাহলে এখানে একমাত্র কন্ডিশন কি হতে পারে? এখানে যদি বিটাও শূন্য হয় এবং সিটা, এই দুটোই যদি শূন্য হয়, অর্থাৎ এক্স এর সহগটা এবং ধ্রুবক পদ এই দুটোই যদি শূন্য হয় তাহলে দেখবে এই সমীকরণটি কি দাঁড়িয়ে যাচ্ছে? এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। সেখান থেকে আমরা লিখতেই পারি এক্স ইকুয়াল টু 0। যেহেতু এক্স এর দ্বিঘাত এখানটা, সুতরাং দুটো এক্স এর মান দুটো পাবো। তাহলে এক্ষেত্রে দুটো এক্স এর মানই 0 হবে। তাহলে কি শর্তে হচ্ছে? তাহলে আমরা এখানে শর্তটি লিখব। তাহলে অ্যান্সার কি হবে? b ইকুয়াল টু 0 এবং c ইজ ইকুয়াল টু 0 হলে এই প্রদত্ত সমীকরণের দুটি বীজই শূন্য হবে। ঠিক আছে, পরের অঙ্কে কি বলেছে? 22 নম্বর অঙ্ক বলেছে দুটি ক্রমিক যুগ্ম সংখ্যার গুণফল 168 সংখ্যা দুটি নির্ণয় করো। তোমাদের এখানে মনে রাখতে হবে যে যুগ্ম সংখ্যা সাধারণত কি হয়? 2 দ্বারা বিভাজ্য হয়। তাহলে যুগ্ম সংখ্যার আকার কি হতে পারে? সবসময় 2n আকার, মানে n এর ভ্যালু যাই হোক না কেন তার সঙ্গে একটা 2 দিয়ে গুণ থাকবে, তাই না? তাহলে তো 2 দ্বারা বিভাজ্য হবে। তাহলে ক্রমিক, এখানে বলেছে ক্রমিক যুগ্ম সংখ্যা, তাহলে পরপর দুটো ধরতে হবে। তাহলে এটা যদি একটা যুগ্ম সংখ্যা হয় তাহলে তার পরের সংখ্যাটা কি হবে? 2n প্লাস 2। অবশ্যই প্লাস 2 করে করে এবারে যুগ্ম সংখ্যা। এটা যদি মনে করো 4 হয় তাহলে এটা কত হবে? এটা হয়ে যাবে 6, 4 প্লাস 2। এবার এটার ফর্ম দেখো 2 ইন্টু 2, তাই না? মানে 4। এটা দেখো কি করে পাচ্ছি? 2 ইন্টু 2 প্লাস 2, এই ফর্মেই আসছে। তাহলে যদি প্রশ্নে আমাদের ক্রমিক যুগ্ম সংখ্যার কথা বলে থাকে তাহলে আমরা ধরে নেব যে সংখ্যা দুটি 2n এবং 2n প্লাস 2। ঠিক আছে, তাহলে আমি এখানে কি লিখব? এখানে লিখব মনে করি যুগ্ম সংখ্যাগুলি হলো 2n এবং 2n প্লাস 2। এবার প্রশ্নানুসারে অ্যাকর্ডিং টু কোশ্চেন এখানে কি বলে দিয়েছে? গুণফল। তাহলে 2n ইন্টু 2n প্লাস 2 ইজ ইকুয়াল টু, আমার এখানে দেওয়া আছে কত? 168। এবারে দেখো এখান থেকে 2 কমন যায়, তাহলে এটা কি যাবে? 2n ইন্টু 2 ইন্টু n প্লাস 1 ইজ ইকুয়াল টু 168। এটাকে আমরা কি লিখতে পারি? দেখো এখানে 2 দুগুণ 4, তাহলে 4 দিয়ে কমন ফ্যাক্টর, এখানেও 4 দিয়ে কমন ফ্যাক্টর, তাহলে 4 দিয়ে আমি ভাগ করে দিতে পারি। তাহলে এটা কি লেখা যায়? n ইন্টু n প্লাস 1, মানে এটা হয়ে যাবে 168/4। ঠিক আছে, এটাকে কি লেখা যায়? n স্কোয়ার প্লাস n মাইনাস 42 ইজ ইকুয়াল টু 0। এবার দেখো এটাকে মিডিল টার্ম ফ্যাক্টর করবো, 6 × 7 = 42, তাহলে এটা কি লিখবো?
n স্কোয়ার প্লাস 7n মাইনাস 6n মাইনাস 42 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আমার n কমন যাবে, n কমন গেলে হয়ে গেল n প্লাস 7, এখান থেকে 6 কমন যাবে, তাহলে হয়ে যাবে n প্লাস 7 ইজ ইকুয়াল টু 0। ইমপ্লাইজ এটাকে আমরা কি লিখতে পারি, n প্লাস 7 ইন্টু n মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে n এর ভ্যালু কী পাবো, দেয়ারফর n ইজ ইকুয়াল টু কী হতে পারে, -7, যা অসম্ভব। কোনো সংখ্যা আমরা ধরে নিয়েছি n যে কোনো নাম্বার, এটা নেগেটিভ হতে পারে না, তাহলে n এর মানটা কী হবে, n ইকুয়াল টু হবে হচ্ছে আমার 6। তাহলে দেখো n যদি 6 হয় তাহলে দেয়ারফর সংখ্যাগুলি হলো কি হয়, প্রথম আকার কি আছে 2n, তাহলে 2 ইন্টু 6 ইজ ইকুয়াল টু 12, আর দ্বিতীয়টি কি আছে 2 ইন্টু 6 প্লাস 2, মানে এটা কত হবে 14। ঠিক আছে, দেখো চলে এলাম 23 নম্বর অঙ্কে। কি বলেছে, যদি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু ab প্লাস বিসি প্লাস সি হয়, তবে a প্লাস সি ইজ টু বি এর মান নির্ণয় করো। এই অঙ্কটি মাধ্যমিক 2007 সালে এসেছিল। তাহলে অঙ্কটি আমি আগে লিখে নিই। যেহেতু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু ab প্লাস বিসি প্লাস সি, এখান থেকে আমরা কি লিখতে পারবো, দুই দিকে আমি 2 দিয়ে গুণ করে দেবো, ডান পক্ষ এবং বাম পক্ষ উভয় পক্ষে আমি 2 দ্বারা গুণ করে দেবো। তাহলে এটা কত হবে, 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার, ডান পক্ষকে 2 দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে 2ab প্লাস 2bc প্লাস 2ca। মনে করো একে 2 ভাগ করে নিলাম, a স্কোয়ার প্লাস a স্কোয়ার, তাহলে এখানে প্রথমে a স্কোয়ার লিখবো, এখান থেকে যে মাইনাস 2ab আছে সেটাকে নিয়ে আসবো, মাইনাস 2ab, এখানে 2b স্কোয়ার আছে, তার মধ্যে একটা b স্কোয়ার নেব, তারপরে বি স্কোয়ারে আর একটা বি স্কোয়ার নিয়ে নিলাম, তাহলে 2b স্কোয়ার হয়ে গেল, মাইনাস এখান থেকে এখানে 2bc আছে, বাম পক্ষের এটা মাইনাস হয়ে যাবে, তার সঙ্গে দুটো সি স্কোয়ার থেকে একটা সি স্কোয়ার আমরা নিয়ে নিলাম, প্লাস দুটো সি স্কোয়ারের আর একটা বাকি ছিল সি স্কোয়ার, মাইনাস এখান থেকে নিয়ে আসবো 2ca, আর প্রথমে একটা স্কোয়ার নিয়েছি এটাকে আমরা যোগ করে দেবো, ইজ ইকুয়াল টু 0। দেখো তাহলে এটা কি ফর্মুলা, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে a মাইনাস বি হোল স্কোয়ার, প্লাস এখানে কি হবে b মাইনাস সি হোল স্কোয়ার। সিমিলারলি একইভাবে এখানেও হয়ে যাবে c মাইনাস এ হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তোমরা এখানে দেখতে পাচ্ছ তিনটি বর্গ সংখ্যার সমষ্টি 0, তাহলে তারা কিন্তু পৃথক পৃথকভাবে অবশ্যই 0 হবে। আমরা কি লিখব, যে যেহেতু তিনটি রাশির বর্গের সমষ্টি 0, সুতরাং প্রতিটি পৃথকভাবে প্রতিটি রাশি 0 হবে, তাই তো। তিনটি সংখ্যার বর্গের সমষ্টি 0, তার মানে অবশ্যই এটাও 0 হবে, এটাও 0 হবে, এটাও 0 হবে। তাহলে কি লিখতে পারি, দেয়ারফর a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কি পাই আমি, a মাইনাস বি ইজ ইকুয়াল টু 0, দেয়ারফর আমরা লিখতে পারি a ইকুয়াল টু বি। একইভাবে যদি আমরা করি a b মাইনাস সি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, তার মানে b মাইনাস সি ইকুয়াল টু 0, তার মানে কি লিখতে পারি b ইজ ইকুয়াল টু সি, এবং লাস্ট ওয়ান থেকে মানে শেষটা থেকে আমরা লিখতে পারি c ইজ ইকুয়াল টু a। ঠিক আছে, তাহলে আমি কি পেলাম, a ইকুয়াল টু বি, বি ইকুয়াল টু সি এবং c ইজ ইকুয়াল টু a। দেয়ারফর কি লিখতে পারি, a ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু সি। এখন আমাকে মান বের করতে বলেছে a প্লাস সি বাই বি, তাহলে এখন এখানে কি লিখবো, a প্লাস সি ইজ টু বি, এটাকে কি লিখে যেতে পারে a প্লাস সি বাই বি, তাই তো। তাহলে এখন দেখো এর জায়গায় আমি কি ভ্যালু বসিয়ে দেবো, এ যেহেতু বি এর সঙ্গে সমান, তাহলে যেখান থেকে আমি পেয়েছি a ইকুয়াল টু বি, তাহলে এখানে বসিয়ে দিলাম a ইজ ইকুয়াল টু বি প্লাস সি বাই বি। আবার দেখো বি আবার কার সঙ্গে সমান, সি এর সঙ্গে সমান, তাহলে
সি প্লাস সি, বি যেহেতু সি এর সঙ্গে সমান, এটা করে দিলাম, তার এখানে কত হলো, উপরে হয়ে গেল 2c বাই সি, মানে কত হলো 2। এটি হলো অ্যান্সার। ঠিক আছে, আমরা চলে যাব 24 নম্বর অঙ্কে। 24 নম্বর অঙ্ক দেখো কি বলেছে এখানে, যে ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 সেন্টিমিটার তার ঘনফল কত। তাহলে এক্ষেত্রে ধরি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত, এ সেন্টিমিটার। আচ্ছা, ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, তাহলে অবশ্যই কর্ণের দৈর্ঘ্য কত হবে। অতএব আমরা কি বলবো, অতএব কর্ণের দৈর্ঘ্য a√3 সেন্টিমিটার। কিন্তু প্রশ্ন আমার বলেই দিয়েছে কর্ণের দৈর্ঘ্য 4√3, তাহলে প্রশ্নানুসারে a√3 ইজ ইকুয়াল টু 4√3। এখান থেকে আমরা কি পাই, a ইজ ইকুয়াল টু 4। তাহলে দেয়ারফর ঘনকের ঘনফল ইজ ইকুয়াল টু কি হবে, a কিউব মানে 4 কিউব ঘন সেমি। অ্যান্সার কত হবে, 64 ঘন সেমি। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা আমাদের হয়ে গেল। আমরা চলে যাব এর পরের অঙ্কে। দেখো 25 নম্বর অঙ্ক কি বলেছে, এবিসি ত্রিভুজের এবি ইকুয়াল টু 6 সেন্টিমিটার, বিসি ইকুয়াল টু 8 সেন্টিমিটার এবং এবিসি ইকুয়াল টু 90 ডিগ্রি। ত্রিভুজটির পরিব্যাসার্ধ নির্ণয় করো। কারণ ত্রিভুজটি আগে এঁকে নেই। একটি কোণ 90 ডিগ্রি মানে অবশ্যই এটি সমকোণী ত্রিভুজ। কোন কোণটা, এ বি সি, এই কোণটি 90 ডিগ্রি। এখন বলে দেওয়া আছে এবি ইকুয়াল টু 6, এইটি দেওয়া আছে 6 সেন্টিমিটার, আর বিসি কত, 8 সেন্টিমিটার। আমার এখানে অতিভুজের দৈর্ঘ্য দেওয়া নেই, তাই না? তাহলে পিথাগোরাস উপপাদ্য থেকে আমরা কি পাবো, এখান থেকে অতিভুজের দৈর্ঘ্যটা বের করতে পারবো। তাহলে পিথাগোরাসের সূত্র ব্যবহার করে পাই, পিথাগোরাসের সূত্রটা কি, লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। এখানে অতিভুজ হচ্ছে কত, অবশ্যই সি, বোঝা যাচ্ছে না সিটা, তাহলে এসির মানটা আমাকে বের করতে হবে। তাহলে এসি স্কয়ার ইকুয়াল টু এখানে 6 স্কয়ার প্লাস 8 স্কয়ার, তাহলে শুধু অতিভুজ এসি কত হবে, দেয়ারফর এসি ইকুয়াল টু রুট ওভার লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, তাহলে 6 স্কয়ার প্লাস 8 স্কয়ার, এর মানেটা কত হবে, 36 প্লাস 64, মানে রুট ওভার 100, মানে কত হলো 10 সেন্টিমিটার, তাই তো? এবার দেখো আমরা আর একটা জিনিস জানি, এখান থেকে যদি আমি একটা লম্ব অঙ্কন করি, তাহলে সেটা কি হবে, এটা মধ্যমা হবে এই বিন্দুতে, এবং এই বিন্দুটা হবে অতিভুজের মধ্যবিন্দু। এবং এই বিন্দুটার নাম যদি ধরি, এই বিন্দুটাকে যদি বলি ও বিন্দু, তাহলে এক্ষেত্রে কি হবে, ও এ ইজ ইকুয়াল টু ও বি ইজ ইকুয়াল টু ও সি হবে, এবং ওটাই হবে হচ্ছে এখানে এই সমকোণী ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ। এটা তোমাদের মনে রাখতে হবে, সমকোণী ত্রিভুজের অতিভুজের মধ্যবিন্দুটাই হচ্ছে পরিকেন্দ্র হয়। তাহলে এক্ষেত্রে পরিব্যাসার্ধ কি হবে, দেয়ারফর পরিব্যাসার্ধ হবে হচ্ছে আমার অতিভুজের অর্ধেক, মানে 10/2 সেমি। এটা কত হলো, তাহলে অ্যান্সার হলো 5 সেন্টিমিটার। ঠিক আছে, চলে আসে পরের অঙ্কে। পরের অঙ্কে কি বলেছে, একটি গোলকের ব্যাস অপর একটি গোলকের ব্যাসের দ্বিগুণ। একটি গোলকের ব্যাস অপর একটি গোলকের ব্যাসের দ্বিগুণ। বড় গোলকটির সমগ্র তলের সাংখ্যমান ছোট গোলকের আয়তনের সাংখ্যমানের সমান হলে ছোট গোলকটির ব্যাসার্ধ কত, এটা আমাকে বের করতে হবে।
তাহলে মনে করো এটা বড় গোলক, যার ব্যাস আমি ধরে নিলাম ব্যাসটা কত, 2r, ক্যাপিটাল 2r। আর ছোট গোলক যে আছে, যার ব্যাস আমি ধরে নিলাম স্মল 2r। ঠিক আছে, তাহলে এই কথাটা তোমরা লিখে নিবে যে ধরি বড় গোলকের ব্যাসার্ধ হচ্ছে r, তাহলে ব্যাস 2r। সিমিলারলি একইভাবে ছোট গোলকের ব্যাসার্ধ r, তাহলে ব্যাস হচ্ছে 2r। এখানে কন্ডিশনে কি বলেছে, একটি গোলকের ব্যাস অপর গোলকের ব্যাসের দ্বিগুণ। প্রশ্নানুসারে একটি গোলক মানে আমি এটাকে ধরে নিয়েছি ব্যাস এর হচ্ছে 2r, আর একটি গোলকের ব্যাসের দ্বিগুণ 2 × 2r। দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি, 2 যদি কেটে দিই তাহলে লিখতে পারি r = 2r স্মলার। ঠিক আছে, এবারে আর একটা কন্ডিশন কি বলে দেওয়া আছে, বড় গোলকটির সমগ্রতলের সাংখ্যমান। আবার গোলকের সমগ্রতলের সাংখ্যমান মানে এর বড় গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল আমরা কত হয়, 4πr²। তাহলে এটা হবে 4πr² = ছোট গোলকের আয়তন 4/3πr³। ঠিক আছে, এবারে দেখো দুপাশ থেকে 4π কাটা গেল, তাহলে এখানে ক্যাপিটাল আর মানে 2r, তাহলে 2r এর হোল স্কোয়ার = r³/3। এখান থেকে আমরা কি লিখতে পারি, 4r² = r³/3। কি লেখা যায় তারপরে, 4 দুপাশে r² দিয়ে মনে করে কেটে দিলাম, তাহলে 4 = r/3। অতএব r কত, 12। তাহলে ছোট গোলকের ব্যাসার্ধ কত, তাহলে ছোট গোলকের ব্যাসার্ধ হচ্ছে আমার 12 সেন্টিমিটার। 27 নম্বর অঙ্ক। দেখো এখানে কি বলেছে, কোনো ব্যবসায়ে এ 600 টাকা এবং বি 4 মাসের জন্য 900 টাকা খাটালো। যদি লভ্যাংশের 5/11 এর প্রাপ্য হয়ে থাকে, তবে এর টাকা কত সময়ের জন্য খাটানো হয়েছিল। ঠিক আছে, তাহলে আমার এখানে কি দেওয়া আছে, যে লভ্যাংশের কত অংশ, 5/11 এর প্রাপ্য। তাহলে বি এর প্রাপ্য কত বলতে পারো, আমরা যদি ধরে নিই টোটাল লভ্যাংশ 1, তাহলে বি এর লভ্যাংশ কত হবে, তাহলে বি এর লভ্যাংশ হবে অবশ্যই 1 - 5/11 মানে 6/11। এখন দেখো আমরা জানি, আমরা এখন বের করব লভ্যাংশের অনুপাত। তাহলে এ ও বি এর লভ্যাংশের অনুপাত কত হবে, একটা হচ্ছে 5/11 আর একটা হচ্ছে 6/11, তার মানে 5:6। এইবারে কি করব, যে ধরি এখানে বলেছে এর টাকা কত সময়ের জন্য খাটানো হয়েছিল। ধরি এর টাকা x মাস খাটানো হয়েছে, এটি আমাকে বের করতে বলেছে। কারণ বি এর টাকা কত মাস খাটানো হয়েছিল, এখানে বি এর টাকা 4 মাস খাটানো হয়েছিল, এখানে আমাকে জিজ্ঞেস করেছে এর টাকা কত সময়ের জন্য কাটানো হয়েছিল। তো ধরে নিলাম এর টাকা x মাস খাটানো হয়েছিল, তাহলে এই x মাসের প্রতি মাসে কত টাকা করে খাটে, 600 টাকা। তাহলে x মাসে মোট কত টাকা খাটবে, অবশ্যই 600x টাকা, একই না। সিমিলারলি বা একইভাবে বি এর টাকা 1 মাসে খাসে বি এর টাকা 1 মাসে 900 টাকা, তাহলে 4 মাসে কত টাকা খাটবে, 4 × 900 টাকা। কিন্তু তোমরা জানো যে আমাদের লভ্যাংশ কি অনুপাতে বণ্টিত হয়,
মূলধনের অনুপাতে লভ্যাংশটা বন্টিত হয়। আমাদের এখানে লভ্যাংশের অনুপাত আমরা বের করে নিয়েছি কত, 5:6, আর এখানে আমরা কি বের করলাম, মূলধনের অনুপাত। তাহলে মূলধনের অনুপাতের সঙ্গে লভ্যাংশের অনুপাতটা সমান হবে, কারণ মূলধন অনুপাতেই তো লভ্যাংশটা বন্টিত হয়। তাহলে এক্ষেত্রে আমরা কি লিখতে পারবো, 5/6 মানে 5/6। তাহলে এখানে লিখব, তাহলে প্রশ্নানুসারে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এখান থেকে কি করা যাবে, দেখো উপর নিচে কাটাকাটি যাবে, কাটাকাটি গেলে উপরে 0 0 কেটে দিই, আরও কাটাকাটি যাবে, 3 2 6, 3 দিয়ে কাটলে 3 3 9, 2 দিয়ে কাটলে 2 2 4, তাহলে x/6 ইজ ইকুয়াল টু 5/6। ঠিক আছে, তলায় 6 চলে গেল, অতএব x ইকুয়াল টু 5। তাহলে এর টাকা কত মাস কাটানো হয়েছিল, অতএব এর টাকা 5 মাস খাটানো হয়েছিল। আশা করি বুঝতে পেরেছো। আমরা চলে যাবে পরের অঙ্কে। চলে আসে 28 নম্বর অঙ্কে। দেখো এখানে কি বলেছে, যদি a+b প্রপোর্শনাল টু √ab হয়, তবে দেখাও যে a√a প্লাস √b প্রপোর্শনাল টু √a মাইনাস √b। তাহলে a+b ইজ ইকুয়াল টু, আমরা কি করব, প্রপোর্শনালটা চিহ্নটা তুলে দিলে এখানে ধরতে পারি আমরা k √ab। এখানে k কি, k অবশ্যই ভেদ ধ্রুবক, তাই তো? তাহলে দেখো এখান থেকে কি লিখতে পারি, a+b ডিভাইডেড বাই √ab ইজ ইকুয়াল টু k। এখন আমরা কি করতে পারি, দেখো বাম পক্ষ এবং ডান পক্ষ উভয় পক্ষের আমরা হরে 2 দিয়ে গুণ করে দেব, a+b ডিভাইডেড বাই 2 √ab ডিভাইডেড বাই k/2। এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি, আমরা এখানে একটা যোগ ভাগ, আচ্ছা আমি এটা এই পাশে করছি, ঠিক আছে, ইমপ্লাইজ এটাকে কি করব, a+b মাইনাস 2 প্লাস 2 √ab ডিভাইডেড বাই a+b মাইনাস 2 √ab। তাহলে এটা হয়ে গেল k+2, এখানে হয়ে গেল k-2। আচ্ছা এটা কি করলাম আমরা, এটা করলাম আমরা যোগ ভাগ প্রক্রিয়া করে। তাহলে দেখো এটা কি হতে পারে, a মানে √a এর হোল স্কোয়ার, b মানে √b এর হোল স্কোয়ার, তাহলে কি হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab। এটা কোন ফর্মুলা, অবশ্যই হ্যাঁ ঠিক ধরেছো, a মাইনাস b হোল স্কোয়ার। কিন্তু এখানে a মানে কি, √a, কারণ এখানে ab মানে দেখতেই পাচ্ছ, a মানে এখানে √a, b মানে √b। তাহলে আমরা এটা কি লিখতে পারি, উপরের লাইনে √a প্লাস √b হোল স্কোয়ার ডিভাইডেড, একইভাবে এটা কি হচ্ছে √a হোল স্কোয়ার প্লাস √b হোল স্কোয়ার মাইনাস 2 √a ইন্টু √b। এটা কি ফর্মুলা, a মাইনাস b হোল স্কোয়ার। তাহলে এটা কি লিখবো, a মাইনাস √b তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু k+2 ডিভাইডেড বাই k-2। একইভাবে আমি যদি √টা তুলে দিই, তাহলে এখানে কি থাকছে, √a প্লাস √b ডিভাইডেড বাই √a মাইনাস √b। আমি হোল স্কোয়ারটা তুলে দিলাম, যদি তুলে দিই তাহলে এই পাশে এটা কি হয়ে যাবে, সো এটা হয়ে যাবে আমার প্লাস মাইনাস √k+2 ডিভাইডেড বাই k-2, k-2। দেখো k+2 ডিভাইডেড বাই k-2। দেখো এই পুরো অংশটাই কিন্তু একটা ধ্রুবক পদই আছে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, ধ্রুবক। তাহলে ভেদের অঙ্ক যখন করেছো তোমরা জানো, দুটো সংখ্যার অনুপাত যদি ধ্রুবক হয় তাহলে অবশ্যই তারা কী হবে, সমানুপাতি হবে। তাহলে আমরা এখান থেকে কী লিখতে পারি, √a প্লাস √b প্রপোর্শনাল টু, এটা এপারে চলে গেলে √a মাইনাস √b।
ঠিক আছে, তাহলে আমার এই প্রমাণটা হয়ে গেল অ্যান্সার। এই অঙ্কটি কিন্তু ইম্পর্টেন্ট এবং বেশ ভালো অঙ্ক। আচ্ছা, চলে যাবো এর পরের অঙ্কে। পরের অঙ্কে কি বলেছে দেখো, এবিসি ত্রিভুজের এবি ইজ ইকুয়াল টু 2a মাইনাস 1, এসি ইজ ইকুয়াল টু 2√2a এবং বিসি ইজ ইকুয়াল টু 2a প্লাস 1 হলে এবিসি এর মান কত? অ্যাঙ্গেল এবিসি এর মানটা কত আমাকে এটা বের করতে হবে। আচ্ছা দেখো, তাহলে আমার এখানে দেওয়া আছে, আমরা তো জানি না ত্রিভুজটি কীরকম, ড্রয়িং করা একটু মুশকিল হবে। আমরা একটু টেস্ট করে দেখি। কি কি টেস্ট করবো? মনে কর এই যে এবি আছে, এবি আর হচ্ছে আমার এটা আছে হচ্ছে এসি। আচ্ছা, আমরা এখানে এবি স্কোয়ার এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার করে দেখি তো কি হয়। এবি মানে 2a মাইনাস 1 হোল স্কোয়ার, এসি মানে 2, এটা পুরোটাই কিন্তু রুট ওভার হবে, পুরো রুট ওভার হবে। ঠিক আছে, এটা কি লিখবো আমি? এটাকে লিখবো আমি 2√2 রুট ওভার 2a। ঠিক আছে, তাহলে আমি কি করলাম? এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2a মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস 2√2a তার হোল স্কোয়ার। এটা করলে আমরা কি পাবো? এটা করলে আমরা পাবো a মাইনাস বি হোল স্কোয়ার, মানে এ স্কোয়ার করলে এটা কত পাবো? 4a স্কোয়ার মাইনাস 2ab, তাহলে 2 এখানে a কত? 2a, এটা b, তার মানে 4a প্লাস 1। এটা করলে কত হবে? বি স্কোয়ার, এটা মানে কত হয়? 2 এর স্কোয়ার করলে হয় 4, 4 এর সঙ্গে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে হবে 8, তাহলে এটা হয়ে যাবে 8a। তাহলে এটা কি লিখতে পারবো? 4a স্কোয়ার, 80 থেকে 4a বাদ দিলে এটা হয়ে যাবে প্লাস 4a প্লাস 1। এটাকে কি লেখা যেতে পারে? এটাকে লেখা যেতে পারে 2a এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2a প্লাস 1 স্কোয়ার, মানে 2a প্লাস 1 এর হোল স্কোয়ার। তাহলে দেখো, এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার মানে কি পাচ্ছি? 2a প্লাস 1 হোল স্কোয়ার, কিন্তু 2a প্লাস 1 কার মান? বিসির মান, তাহলে এটা হয়ে গেল বিসি স্কোয়ার। দেখো না, সূত্রটি একটু চেনা চেনা লাগছে। হ্যাঁ, ঠিক ধরেছ, এটি একদম পিথাগোরাসের সূত্র। দেখি, তাই এবার ছবিটা ড্র করে দেখি তাহলে কীরকম হচ্ছে। তাহলে ছবিটা যদি ড্র করি তাহলে ছবিটা এরকম হবে, তাই না? বুঝতেই পারছো, এটা তাহলে অতিভুজ হয়ে যাবে। তাহলে একটাকে বি বিন্দু ধরবো আর একটাকে সি বিন্দু ধরবো। এটা যদি এ ধরি, এটা যদি বি ধরি, এটা যদি সি ধরি, তাহলে এ বি স্কোয়ার, এখানে এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান সমান আমরা কি পাচ্ছি? বিসি স্কোয়ার, মানে অতিভুজের স্কোয়ার পাচ্ছি, তাই তো? তাহলে অবশ্যই এই কোণটা কি হবে? এই কোণটা 90 ডিগ্রি হবে, কারণ এটি পিথাগোরাসের উপপাদ্যকে মেনে চলছে। এবং পিথাগোরাসের উপপাদ্য কোথায় প্রযোজ্য? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ এবং অ্যাঙ্গেল বিএসি কত? অ্যাঙ্গেল বিএসি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা চলে এলাম আজকের পর্বের শেষ অঙ্কে। দেখো, অঙ্কে কি বলা আছে? পাশের ছবি দেখে পি এর মান নির্ণয় করো, মানে এখানে অ্যাঙ্গেল পি এর মান আমাকে নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে দুটো ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ পি কিউ আর, এই দুটো ত্রিভুজ দেওয়া আছে। দেখো, এই দুটো ত্রিভুজ থেকে আমরা কিছু সূত্র পাবো। কি সূত্র? দেখো, এখানে এবির মান 5 আর পি আর এর মান 10, ঠিক ডাবল না? ঠিক তেমনিভাবে বিসির মান 4 সেন্টিমিটার আর এখানে পি কিউ এর মান 8, 4 ডাবল 8। ঠিক তেমনিভাবে আবার দেখো, এসির মান 7, এখানে কিউ আর এর মান 14, 7 ডাবল কত? 14। তাহলে দেখো, প্রত্যেকটা অনুপাত কিন্তু সমান হবে। তাহলে এখানে এবি, এই যে এবি বাই পি আর ইজ ইকুয়াল টু কত? 5/10, মানে কত হচ্ছে? হাফ। একইভাবে বিসি, এই বিসি বাই আমার পি কিউ, দেখো বিসির মান আছে 4, পি কিউ 8, এটা হচ্ছে আমার হাফ। আর নেক্সট ওয়ান, এটা আছে এসি, এসির মান আছে 7 ডিভাইডেড বাই কিউ আর 7/14, এখানেও হচ্ছে হাফ। এখানে প্রতিটি
মানে কিন্তু আমার হাফের সঙ্গে সমান হলো। তাহলে কি লিখতে পারি? এবি বাই পি আর ইজ ইকুয়াল টু বিসি বাই পি কিউ ইজ ইকুয়াল টু লিখতে পারি এসি বাই কিউ আর। ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত কখন সমান হয়? যদি ত্রিভুজগুলি সদৃশ্যকোণী ত্রিভুজ হয়। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? দেয়ারফর ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ, আচ্ছা অবশ্যই ত্রিভুজ দুটো সদৃশ্যকোণী, কিন্তু নামটা আমাকে সঠিকভাবে ঠিক করে নিতে হবে। কেমন করে? দেখো এখানে বলেছে এবি বাই পি আর, মানে এবি বাই পি আর। তাহলে এই দুটো বিন্দুর মধ্যে একটি বিন্দু হবে পি এর সঙ্গে, মানে এ কোণের সঙ্গে পি কোণ সমান হবে, অথবা বি কোণের সঙ্গে পি কোণ সমান হবে। এখন আমরা এটা কি করে বুঝবো? এখন দেখো এবি আর এসির দুপাশের, এ কোণের দুপাশের বাহুগুলি হলো 5 সেমি আর 7 সেমি, ঠিক আছে? তাহলে আমরা এখানে কি হিসেবে নির্ণয় করব? তাহলে 5 আর 7। তাহলে আমরা যদি এই দেখো 5-এর সঙ্গে যদি এটাকে ধরি আর 7-এর সঙ্গে যদি এটাকে ধরি, তাহলে এই বিন্দুটা কিন্তু মিলে যাচ্ছে। তাহলে এই বিন্দুটাকে আমরা কোনটা ধরবো? এই যে এই বিন্দুটাকে ধরবো, তাই না? তাহলে দেখো 5, 7, এখানে 10 আর 14, তাহলে অনুপাতগুলো যে আমরা নির্ণয় করেছি তার একটা সামঞ্জস্য থাকবে। তাহলে আমরা ত্রিভুজ এবির সঙ্গে সদৃশ্য কে হবে? ত্রিভুজ আর। অবশ্যই এটা যদি এ হয় তাহলে আমরা এখানে প্রথমে বললাম এবি বাই পি আর, তাহলে এটা অবশ্যই কত হবে? বি। তাহলে এটা কি হবে? পি আর পি কিউ। ত্রিভুজটা কীরকম হবে? আর পি কিউ, আর পি কিউ সদৃশ্যকোণী। এটা কিন্তু খুব বোঝার ব্যাপার এবং এটি ভালো করে লিখতে হবে, সদৃশ্যকোণী। তাহলে এই দুটো ত্রিভুজ সদৃশ্যকোণী হয়ে গেল। এখন সদৃশ্যকোণী যদি হয়ে যায় তার মানে অবশ্যই প্রতিটা কোণ সমান হবে। তাহলে অ্যাঙ্গেল এ ইজ ইকুয়াল টু কি হবে? অ্যাঙ্গেল এ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল আর, অ্যাঙ্গেল বি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল পি, এবং অ্যাঙ্গেল সি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল কিউ, ঠিক আছে? তাহলে অ্যাঙ্গেল আমাকে কোন মান, কার মান বের করতে বলেছে? পি এর মান। তাহলে অ্যাঙ্গেল পি ইজ ইকুয়াল টু কত? অ্যাঙ্গেল বি। অ্যাঙ্গেল বি এর মান অলরেডি গিভেন, কত? 85 ডিগ্রি। তাহলে সবশেষে আমরা অ্যাঙ্গেল পি এর মানটা নির্ণয় করতে পারলাম। অঙ্কটি খুব ভালো, এবং তোমরা যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে। তাহলে তৃতীয় ভাগে আমরা আজকে আরও 10টা অঙ্ক করলাম। আজ এখানে শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনটি প্রেস করবে, এবং আমার টিচিং বা পড়ানো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এর পরের পার্টে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। সঙ্গে থাকো। বাই।